ছবিটা আমি আছে কিন্তু এখন দেখাতে পারছি না, সেটা এক্সপ্লেইন করার জন্য উনি এই কোয়ান্টাম নাম্বারটা ইন্ট্রোডিউস করেছিলেন, কিন্তু স্পিন কথাটাকে দেননি, বলেননি, এবং এটার কোনো কোয়ান্টাম অ্যানালগ, এই ক্লাসিক্যাল অ্যানালগ নেই এটাও বলেছিলেন। কিন্তু তার অলমোস্ট একই বছরে উনি এটা জানুয়ারিতে প্রপোজ করেছিলেন, ডিসেম্বরে উলেনবেক আর গোল্ডস্মিথ ওদের তারা ইন্ট্রোডিউস করেছিলেন ইলেকট্রন স্পিন, এবং সেই স্পিন ভ্যালুটা হাফ। অ্যাপারেন্টলি ইলেকট্রন একটা ছোট্ট ম্যাগনেটিক মুভমেন্ট আছে, এটা ওরা উনি দেখিয়েছিলেন। তার মানে ওনার এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে এটা অ্যালাউড ফর টু ইলেকট্রন সিস্টেম, কিন্তু এইটা বা এটা অ্যালাউড নয়। সেইটা আমি এইটা টোকে আছি, তো একটাই শুধু বলে দিচ্ছি, এই জায়গাটা আমি আনছি না কেন, কিন্তু এই যে ইলেকট্রনের জন্য উনি প্রপোজ করেছিলেন এক্সক্লুশন প্রিন্সিপাল, কিন্তু এটা is true for all fermions. Fermions are the particles with half integer spin. Our bosons are particles with integer spin. তার মানে two identical fermions try to occupy same quantum state. তাহলে তাদের স্পিনটা, সেই কোয়ান্টাম স্টেটটা ডেসক্রাইব করার জন্য আমার এই চারটে নাম্বার আছে কোয়ান্টাম। তার মানে এই তিনটে যদি একও হয় তাহলে এইটা ডিফারেন্ট হতে বাধ্য, আদারওয়াইজ এইটা যদি এক হয় তাহলে এগুলো ডিফারেন্ট হতে বাধ্য। Then the probability of two fermions in that state will become 0. তার মানে থাকতেই পারবে না। যদি চারটে সেম নাম্বার হয় তাহলে সেই যে স্টেটটা, সেই স্টেটটা এক্সিস্ট করে না অ্যাকর্ডিং টু এক্সক্লুশন প্রিন্সিপাল। The state will vanish. সেটা is due to this property of antisymmetry of fermionic particles। এগুলো নিয়ে যাচ্ছি না, শুধু কতগুলো জিনিস বলি যে এর সিগনিফিকেন্সটা কি। এটা পিরিয়ডিক টেবিলটা এক্সপ্লেইন করতে শুরু করেন। পিরিয়ডিক টেবিলে এই যে নাম্বার 2, 8, 18 নাম্বার অফ পিরিয়ডস, এইগুলোর এক্সপ্লেনেশনটার জন্য কিন্তু এই এক্সক্লুশন প্রিন্সিপালটার দরকার হয়েছিল। ইলেকট্রনিক অরবিটস গুলো কিভাবে সাজানো হবে, মানে ইলেকট্রনিক অরবিটালস যেগুলো তার মধ্যে ইলেকট্রনস গুলো কিভাবে সাজানো হবে, সেইটা কিন্তু ফলো দ্য এক্সক্লুশন প্রিন্সিপাল। তো এছাড়া ম্যাটারের স্টেবিলিটি, প্রোভাইড স্ট্রাকচারাল স্টেবিলিটি। মানে আমি এখানে যদি ধাক্কা মারি, এইটা আমার হাতের মধ্যে, হাতটা এর মধ্যে ঢুকে যাচ্ছে না, বা আমার হাতটা একটু কুচকে ছোট হয়ে যাচ্ছে না, এটা হওয়ার একটা কারণ দ্য রিজিডিটি ইজ দ্যাট এখানে আমার যে ইলেকট্রনস গুলো আছে দে আর নট অ্যালাউইং মি, কারণ একে ছোট হতে গেলে একে আবার অকুপাই করতে হবে এমন অরবিটালস যেগুলো অলরেডি অকুপাইড বাই আদার ইলেকট্রনস, কাজে সেখানে গিয়ে বসতে পারবে না। কাজে এইটা একটা কাইন্ড অফ ম্যাটার স্টেবিলিটি প্রোভাইড করে। দ্যাট ইজ অলসো এফেক্ট অফ এক্সক্লুশন প্রিন্সিপাল। স্টিলার এভলিউশনে এটা একটা বিরাট এফেক্ট। আমরা এটা একটা কোয়ান্টাম তত্ত্ব, এই ইলেকট্রন স্পিন বা ফার্মিওনিক স্পিন, কিন্তু সেইটা ইজ এ কাইন্ড অফ প্রেশার তৈরি করে। আমরা জানি একটা স্টারের মধ্যে কিভাবে হয় না, স্টারটা স্টেবল থাকে কি করে না, তার মধ্যে রেডিয়েশন প্রেশার এন্ড গ্যাস প্রেশার এটা বাইরের দিকে পুশ করে, আর গ্র্যাভিটেশনাল প্রেশারটা ভেতরের দিকে পুশ করে। তো যখন এই রেডিয়েশন প্রেশারটা তৈরি হওয়া বা গ্যাস প্রেশারটা তৈরি হওয়ার জন্য যে নিউক্লিয়ার রিঅ্যাকশনস হয় সেটা যখন বন্ধ হয়ে যায়, তখন গ্র্যাভিটেশনাল প্রেশারের জন্য ওরা আস্তে আস্তে স্কুইজ করতে থাকে যখন, তখন ওদের ফুললি আয়নাইজড একটা সিস্টেম, তার মধ্যে ইলেকট্রনস আছে আর অ্যাটমস আছে, পজিটিভ আয়নস আছে। তো সেই ইলেকট্রন গুলো লাইট আর আয়নস গুলো ম্যাসিভ। এই লাইট ইলেকট্রনস গুলো একটা ফার্মিওনিক সিস্টেমে গ্যাসের মতন বিহেভ করে, এবং তারা কম্প্রেসড হতে হতে এমন হয় যে তার নিচের দিকে যে স্টেট গুলো থাকে ওটা একটা ক্লাসিক্যাল সিস্টেম থেকে একটা কোয়ান্টাম সিস্টেমের মতন বিহেভ করে। মানে দিস স্টারস, এই যে হোয়াইট ডোয়ার্ফস, মানে যেটা শ্বেত বামন বলা হয় বাংলায়, সেই হোয়াইট ডোয়ার্ফস কিংবা নিউট্রন স্টারস, এইখানে এই দুটোই দেখো, এই হোয়াইট ডোয়ার্ফস এর মধ্যে এই যে প্রেশারটা সেটাকে বলা হয় ইলেকট্রন ডিজেনারেসি প্রেশার। এই প্রেশারটা ইলেকট্রন গুলো কম্প্রেসড হতে হতে আর জায়গা নেই, আর কম্প্রেসড হতে পারছে না। তখন যদি গ্র্যাভিটি একে পুশ করার চেষ্টা করে, ও তখন উল্টো দিকে ওই ইলেকট্রনের ডিজেনারেসি প্রেশারটা সাপোর্ট দেয়, দিয়ে ও একটা স্টেবিলিটি পায়। সেইটা হচ্ছে হোয়াইট ডোয়ার্ফ স্টারস। ইট ইজ দিস স্টেট অফ এভলিউশন অফ দ্য স্টারস।
মানে তারার বিবর্তনের সময় একটা সময় যাদের মাস, যে ধরনের স্টারগুলোর মাস সাধারণভাবে সূর্যের থেকে কম, তাদের এন্ড জীবনাবসান যখন হয় তখন সেটা they get converted to white dwarfs. আর এই নিউট্রন স্টারস, নিউট্রনস আর অলসো ফার্মিয়নস। এইটা ঘটে ম্যাসিভ স্টারসের ক্ষেত্রে। ম্যাসিভ স্টারসের ক্ষেত্রে তার আগে অনেক কিছু ঘটে, যার জন্য তার ভেতরে যে ম্যাটার সেটা অলরেডি কনভার্টেড টু নিউট্রনস। তার মানে একটা ফার্মিয়নিক সিস্টেম, অনেকগুলো ফার্মিয়নস, কালেকশন অফ নিউট্রন, এবং তারা কম্প্রেসড হতে থাকে। হতে হতে একটা সময় পরে ওই প্রেশার, ডিজেনারেসি প্রেশার, বিকজ অফ পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল জেনারেটেড হয়। তার মানে অত ম্যাসিভ মহাকাশে ঘটছে কোয়ান্টাম বিহেভিয়ার। দিস আর কোয়ান্টাম স্টারস, নট ক্লাসিক্যাল। সূর্য একটা ক্লাসিক্যাল স্টার, ওখানে ম্যাক্সওয়েল বোলজম্যানের ডিস্ট্রিবিউশন চলে, আইডিয়াল গ্যাস ইকুয়েশন ইউজ করে। এখানে পারবে না, এদের গ্যাস ইকুয়েশনস গুলো আর ডিফারেন্ট। সেখানে চন্দ্রশেখরের কন্ট্রিবিউশন, এস চন্দ্রশেখরের প্রেশার কিভাবে ভ্যারি করে ফর দিস ডিজেনারেট সিস্টেমস। আর এছাড়া পাউলিও একটা নিউট্রিনো পার্টিকেল 1930-এ করেছিলেন, কারণ তার আগে পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে বিটা পার্টিকেলের যে এমিটেড হয় ফ্রম রেডিও অ্যাক্টিভিটি, তখন বিটা পার্টিকেলের এমিশনের জন্য এরা এই ছবিটা করে, যে এই নিউক্লিয়াসটা বিটা ডিকে করলো, তার একটা রিকয়েল ডটার নিউক্লিয়াস আর একটা বিটা পার্টিকেল, মানে টু পার্টিকেল সিস্টেম বাইরে বেরোচ্ছে ডিকের পর। তাতে যদি এনার্জি কনজারভেশন অ্যাপ্লাই করা হয়, তাহলে দেখা যায় যে এই ইলেকট্রনটা যেটা বিটা পার্টিকেল, তার ডেফিনিট এনার্জি হওয়া উচিত। কনজারভেশন বলে, এনার্জি মোমেন্টাম কনজারভেশন বলে, ডেফিনিট এনার্জি হওয়া উচিত। কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে যে এটা একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। লোকজনের মাথা খারাপ হয়ে গেছিল যে এটা কি করে হচ্ছে। অনেক রকম প্রপোজালগুলো ভেবে দেখো কারা কি রকম প্রপোজাল দিয়েছিলেন। রাদারফোর্ডের ভিউ ছিল যে বিটা পার্টিকেল ডিকে করছে একটা ডেফিনিট এনার্জি থেকে, নিয়ে এসে বাইরে যে অ্যাটমিক ইলেকট্রনস গুলো আছে তার সাথে ধাক্কাধাক্কি করে তার এনার্জির একটা ডিস্ট্রিবিউশন তৈরি হচ্ছে। সেই জন্য আমরা যেটা দেখছি ডিকে ইলেকট্রন, সেটা একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। এটা একটা বোরের সাজেশন আরো মারাত্মক ছিল। উনি বলেছিলেন নিশ্চয়ই নিউক্লিয়ার ডাইমেনশন বা ওই লেভেলে এনার্জি কনজার্ভ হয় না। এইটা মারাত্মক। এবং মজার গল্প হচ্ছে যে এই সাজেশনটা উনি একটা নোট আকারে পাউলিকে দিয়েছিলেন, এবং পাউলি বলেছিলেন আপনি দয়া করে এটাকে পাবলিশ করবেন না, কারণ এই তত্ত্বটা সম্পূর্ণ ভুল। এটা নিলস বোরকে বলা, সেই সময় নিলস বোর থেকে 18 বছরের বড়, ফাদার অফ নিউক্লিয়ার অ্যাটমিক মডেলিং এন্ড কোয়ান্টাম মেকানিক্স, তাকে বলা। কিন্তু পাউলি ঠিক এইরকমই ছিলেন, খুবই তীক্ষ্ণ এবং খুব কড়া ভাষায় কথা বলতেন। তো উনি নিলস বোরকে বলেছিলেন যে দয়া করে এটা পাবলিশ করবেন না, কারণ এটা সম্পূর্ণ ভুল। তো ভেরি কনফিউজিং স্টেট অফ তখন। এবং পাউলি তখন এই নিউট্রিনো জাস্ট পাউলি ওনার এই সাজেশনটা যে এরকম একটা পার্টিকেল বেরোতে পারে, সেটা কিন্তু কোনো সময় পাবলিশ করেননি কোনো কাজ হিসেবে। টুবিঙ্গেনের জার্মানিতে একটা মিটিং হচ্ছিল, সেই মিটিংয়ে উনি একটা চিঠি লিখে পাঠিয়েছিলেন যে আমার মনে হয় এই জিনিসটা ঘটছে, তাই ওই কন্টিনিউয়াস বিটা স্পেকট্রাম পাচ্ছি। তো সেখানে উনি বলেছিলেন যে বিটা ডিকে টুগেদার উইথ an electron, মানে বিটা ডিকে যেটা ইলেকট্রন পার্টিকেল, in all cases also a neutron, এইখানে উনি ওই একটা নিউট্রাল পার্টিকেল বেরোবে অফ স্পিন হাফ, উনি নিউট্রন নাম দিয়েছিলেন, is emitted in such a way that the sum of the energy of the neutron and of the electron remains constant. এইটা উনি চিঠি লিখে দিয়েছিলেন এবং বলেছিলেন আমি আসতে পারছি না, এখন পারছি না, কারণ যখন মিটিংটা হচ্ছে তখন আমার জুরিকে একটা বল আছে, নাচের প্রোগ্রাম আছে, সেটা আমাকে অ্যাটেন্ড করতেই হবে, আমি ওই মিটিংয়ে যেতে পারছি না। তোমরা এটা দেখে নিও, এটা হতে পারে যে খুব পাগলের মতন সাজেশন, কিন্তু আমার মনে হয় এটাই ঠিক। তো লোকজন পাউলির কাছ থেকে এসছে বলে একবারে মানে মারাত্মক আলোচনা শুরু হয় যে এটা নিশ্চয়ই কি করতে হবে, তাহলে কিভাবে করতে হবে। এবং পাউলির সাজেশন ছিল যে এই একটা পার্টিকেল বেরোচ্ছে, যেটা উনি মাসটা একটু ভুল গেস করেছিলেন, কিন্তু এটা বলেছিলেন যে এই পার্টিকেলটার, বলেছিলেন যে এটা প্রোটনের থেকে কম কিন্তু ইলেকট্রনের কাছাকাছি হতে পারে,
মাস, এটা একটু ভুল। তো তারপরে এটা হলো যে উনি বললেন যে এই যে টোটাল এনার্জি যেটা হবে ইলেকট্রন এবং নিউট্রিনো, সেটা একটা কনস্ট্যান্ট হতে হবে। তার ফলে এ যখন বেশি হবে এ কম, এ যখন কম হবে এ তখন বেশি, কারণ এদের প্রত্যেকেরই মাস এতই ছোট যে ওই রিকয়েল নিউক্লিয়াসটা কতটা মুভ করছে বা কতটা এনার্জি নিয়েছে সেটা কিছু ম্যাটার করে না। এতে সামটা কনস্ট্যান্ট, কাজে আমি বিভিন্ন রকম ভাবে ভাগ করতে পারি। তার ফলে আমি যদি শুধু ইলেকট্রনটাকে দেখি তার এরকম একটা ডিস্ট্রিবিউশন হবে, আমি যদি নিউট্রিনোকে দেখি তার একটা উল্টো ডিস্ট্রিবিউশন, কিন্তু সামটা কনস্ট্যান্ট। এইটা ওনার আইডিয়া, এবং দ্যাট ইজ ট্রু। এবং ঠিক ওই আইডিয়ার উপর বেস করে পাউলি প্রপোজ করেছিলেন বিডালিকের থিওরি ইন 1934। উনি 1930-এ বলেছিলেন, থিওরিটা ডেভেলপ করেছিলেন ফার্মি, এবং এই নিউট্রিনো নামটাও ফার্মি টাও, এটা একটা ইটালিয়ান ওয়ার্ড, স্মল পার্টিকেল বলে, খুব ছোট্ট কণা। এবং the Bidadige neutrino was discovered, কিন্তু ডিসকভার্ড হয়েছিল অনেক পরে, এগুলো সবই তাত্ত্বিক। উনি মডেলটা দিয়েছেন, ফার্মি থিওরিটা ডেভেলপ করেছে 1956-এ, এবং ওরা যখন এই কোয়ান আর ফ্রেডরিক এটা আবিষ্কার করে পাউলিকে একটা টেলিগ্রাম পাঠিয়েছিলেন। পাউলি বলেছিলেন হ্যাঁ, যারা বিশ্বাস করে তাদের পক্ষে অপেক্ষা করাটা ঠিক, অপেক্ষা করলে সেই বিশ্বাসে মিলায় বস্তু, এটা ওনার বিশ্বাস ছিল যে এটা হবে। তো এইবার আমি এসে গেছি এই যে পাউলি এফেক্ট, এটা কিন্তু একটা জোক, এটা নয়, এটা কোনো প্রপার এফেক্ট নয়। ওনার এক্সপেরিমেন্টাল বন্ধুরা দেখতো যে যখনই উনি কোনো এক্সপেরিমেন্টাল ল্যাবে যাচ্ছেন সেখানে কিছু না কিছু যন্ত্র ম্যালফাংশনিং হচ্ছে, কিংবা ভেঙে পড়ে যাচ্ছে এক্সপেরিমেন্টাল সেটআপ, জাস্ট বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ওলফগ্যাং পাউলি। এটা একটা সুন্দর ছবি, যেখানে এই জারটা ভেঙে গিয়ে কাঁচফাঁচ উড়ে বেরোচ্ছে, উনি হাসি মুখে দাঁড়িয়ে আছেন। মজাটা হচ্ছে এটা জোক, কিন্তু উনি না এটা না বিশ্বাস করতে, ক্রমশ যেন মনে হচ্ছিল যে পাউলি এটা বিশ্বাস করতে শুরু করেছেন সত্যি আমি কোনো ল্যাবরেটরিতে কেঁদে। এবং সেই জন্য উনি না সেই সময় প্যারাসাইকোলজি নিয়ে প্রচুর কাজ করেছেন, এবং ওনার একটা বিখ্যাত বই আছে, ইন্টারপ্রিটেশন অফ নেচার অ্যান্ড দ্য সাইকি। কার্ল জুং বলে আরেকজন বিখ্যাত সাইকোলজিস্টের সাথে মিলে ওরা একটা সায়েন্টিফিক ইন্টারপ্রিটেশন অফ সেইখানে শুরু করেছিলেন কাজটা। সাইকোলজি, অসাধারণ কাজ। হ্যাঁ, অসাধারণ কাজ। সাইকোলজি অ্যান্ড সিনক্রোসিটি, মানে একসাথে হওয়া ঘটনাটা ঘটে, কাকতালীয় ভাবে হওয়াটার মধ্যে উনি বিজ্ঞান খুঁজেছিলেন, সেটার মধ্যে এই ঘটনাটা। তো যাই হোক, কেন প্রিন্স অফ ফিজিক্স সেইটাই আসছি। পাউলির এই চিঠিটা টু ম্যাক্স বর্ন 1955-এ, যেখানে উনি রিকালেক্ট করছেন, I will never forget the speech about me and for me that he gave at Princeton in 1945 after I got the Nobel Prize. It was like the abdication of a king installing me as a kind of elected son as his successor, 1945. এটা উনি লিখেছিলেন ম্যাক্স বর্নকে। সেখানে কিং হচ্ছেন প্রফেসর আইনস্টাইন, আর দ্য সাকসেসর অর দ্য প্রিন্স হচ্ছেন 45-year-old ওলফগ্যাং পাউলি, নোবেল প্রাইজ পাওয়ার পর। সেই জন্য এটা প্রিন্স অফ ফিজিক্স। সবাই ওনাকে ভয় পেত, এবং ওনার তাত্ত্বিক চিন্তা ভাবনা, এবং উনি শুধু পরিষ্কার নয়, ওনার শোনা যায় ভাষাও খুব খারাপ ছিল, কঠিন ছিল আর কি, মানে চাবুকের মতন লাগতো কোনো বিজ্ঞানের তত্ত্বকে ভুলভাবে ব্যাখ্যা করা দরুন। এই হচ্ছেন পাউলি। থ্যাংক ইউ।